হ্যালো এভরিওয়ান, ফিলসফির আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজ কিন্তু দর্শনের একদম বেসটাকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের আজকের আলোচনার বিষয় দর্শন কি, দর্শনের মূল বিষয়বস্তুটা কি। আজকে আমরা শিখব এই দর্শন শব্দের অর্থ কী। আজ আমরা আরও শিখব এই যে দর্শন, যেটার ইংরেজি হলো ফিলসফি, আর ফিলসফি যেটার বাংলা প্রতিশব্দ হলো দর্শন, দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি দুটো আসলে একই। তাহলে এখন যারা 11-এ উঠেছো তাদের অনেকেই হয়তো ডিসাইড করেছো ফিলসফি সাবজেক্টটাকে নেবে, কিংবা অনেকে হয়তো নিয়ে ফেলেছো। যারা ক্লাস 12-এ পড়ছো তাদের তো দর্শন বা ফিলসফি সম্পর্কে একটা ধারণা হয়েইছে, তারপরেও অনেকের কাছে পুরোপুরি ক্লিয়ার নয় ফিলসফির মূল বিষয়টা। আজকের ক্লাসটা স্পেশালি তাদের জন্য যারা দর্শন নেবে ভাবছো অ্যাজ এ সাবজেক্ট, কিন্তু ফিলসফির ব্যাপারে বিশেষ কিছুই জানো না। আজকের আলোচনাটা তাদের জন্য যারা ফিলসফি সাবজেক্টটার নাম শুনলে হেসে উড়িয়ে দেয়, অথচ বিষয়টার ব্যাপারে বিন্দুমাত্র গভীরতা নেই। এছাড়াও অনেক মানুষ এমন আছেন যাদের দর্শন বিষয়টার প্রতি আগ্রহ আছে, কিন্তু দর্শনের ছাত্র নন। আজকের ভিডিওটা কিন্তু আপনারাও দেখতে পারেন। ক্লাস শুরুর আগে বলে রাখি, তোমরা যারা এখনও ফিলসফিক্যাল জোনকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিও। প্রথমেই বলি, আমরা ভারতীয়রা যেটাকে দর্শন বলি, পাশ্চাত্য দেশে সেটাকেই কিন্তু ফিলসফি বলা হয়। তবে ফিলসফি এবং দর্শন এই দুটো শব্দের অর্থ কিন্তু সম্পূর্ণ এক নয়, কিছুটা পার্থক্য আছে। এই দুটো শব্দের মধ্যে কোথায় পার্থক্য আছে সেটা পরে বলছি। প্রথমে দর্শন শব্দটির উৎপত্তি সম্পর্কে বলি। ইংরেজি ফিলসফি শব্দের বাংলা প্রতিশব্দ হলো দর্শন। এই দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে দৃশ ধাতু থেকে। আমরা নিচু ক্লাসে পড়েছি শব্দরূপ ধাতুরূপ। দৃশ ধাতুর সাথে যোগ হয়েছে অনট প্রত্যয়। দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয়টি যোগ করে এই দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে। দর্শন শব্দের অর্থ দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ করা, অর্থাৎ চোখ দিয়ে কোনো কিছু প্রত্যক্ষ করা বা দেখাকেই বলা হচ্ছে কি দর্শন। কিন্তু এখানে প্রশ্ন হলো, সব দেখাই কি দর্শন? আমরা আমাদের আশেপাশে আমাদের পরিবেশে এই যে এত জিনিস দেখতে পাচ্ছি, আমার সামনে একটা টেবিল আছে, কলম আছে, চেয়ার আছে, ঘর বাড়ি, গাড়ি, গাছপালা, এই সমস্ত কিছু দেখাকেই কি দর্শন বলছে? না, তা কিন্তু নয়। সব দেখা দর্শন নয়। এই দেখা শব্দটির অর্থ হলো সত্য দর্শন বা আত্মদর্শন বা স্বরূপ দর্শন। যেমন ধরো, তুমি বাজারে গেছো, বিভিন্ন ফলমূল কিনেছো, সেখানে আম, কলা, পেঁপে ইত্যাদি নানান ফল রয়েছে। দেখো, এক্ষেত্রে কিন্তু সত্য দর্শন বা স্বরূপ দর্শনের কিচ্ছু নেই। সত্য দর্শন অর্থাৎ জিনিসটি আসলে কি, আমি মিথ্যা দেখছি না তো। আর সত্য দর্শন হলে জিনিসটির স্বরূপটাও জানা যাবে, স্বরূপ অর্থাৎ আসল রূপ। এক্ষেত্রে ক্রেতা বা যে ফলমূল কিনতে গেছে তার কি চিন্তা কাজ করবে? আমরা যখন ফল বা শাকসবজি কিনতে বাজারে যাই, তখন আমাদের মাথায় কাজ করে ফলটা ফ্রেশ আছে কিনা, দেখতে সুন্দর কিনা, খেতে ভালো হবে কিনা। এই সমস্ত চিন্তা একজন সাধারণ মানুষের চিন্তা। এতে কিন্তু সত্য দর্শন বা স্বরূপ দর্শনের কিচ্ছু নেই, কোনো ব্যাপারই নেই। কিন্তু এই ফলমূল কিনতে গিয়েই যদি আমার মধ্যে প্রশ্ন আসে, ফল খেয়ে কি হবে, কিংবা ফলের উৎস কি, ফল কেন সৃষ্টি হয়েছে, কেই বা এত সুন্দর ফল সৃষ্টি করেছেন, ফলের সৃষ্টির উত্তরে যদি বলি এটা ঈশ্বরের ইচ্ছে, ঈশ্বর তার ইচ্ছেতে ফল সৃষ্টি করেছেন, ঈশ্বর চেয়েছেন তাই তৈরি হয়েছে, তাহলেই কিন্তু এগুলো হয়ে যাবে দার্শনিক চিন্তাভাবনা। তাহলে বোঝা গেল দর্শন বা দার্শনিক এই যে চিন্তাভাবনা, এগুলো কিন্তু সাধারণ চিন্তার থেকে বেশ অনেকটাই আলাদা। সাধারণ জীবনে আমরা শুধু দেখব যে জিনিসটা ভালো কিনা, খেলে আমার জন্য সেটা ভালো হবে কিনা, আমার শরীরের জন্য সেটা ভালো কিনা। কিন্তু একজন দার্শনিক এই সমস্ত তো দেখবেনই, তার সাথে তিনি উত্তর খুঁজবেন তিনটে বিষয়ের: কি, কেন এবং কিভাবে। আরেকটা উদাহরণ দিই। ধরো, তুমি একটা দোকানে চকলেট বা বিস্কুট কিনতে গেছো। তুমি যদি আর 5টা সাধারণ মানুষের মতো চকলেট বা বিস্কুটের প্যাকেটটা কিনে নিয়ে চলে আসো, তাহলে কিন্তু এটা দর্শন নয়। দর্শন কখন হবে?
দর্শন তখনই হবে যখন এই চকলেট বা এই বিস্কুটটিকে নিয়েই তোমার মনে নানান প্রশ্ন জাগবে। আমি চকলেটটা কেন কিনলাম, বিস্কুটটি বা কেন কিনলাম, এর উৎস কোথায়, এসব আমরা কেন খাচ্ছি, আমাদের খাওয়ার উদ্দেশ্যই বা কী। গভীরভাবে ভাবলে বোঝা যায় আমরা খিদে নিবারণের জন্য কিংবা ভালো স্বাদের জন্য এসব খাচ্ছি। আমরা খাচ্ছি কেননা আমাদের শরীরে শক্তি দরকার, সেই জন্য প্রয়োজন খাবারের। আবার আরও গভীরভাবে ভাবলে বোঝা যায় জগতের জাগতিক সব কিছু, চকলেট বিস্কুট থেকে শুরু করে এভরিথিং, সব কিছুরই উৎস কিন্তু পরমাণু থেকে। সেই পরমাণু যেটা আমরা চোখে দেখতে পাই না। তাহলে বোঝা গেল আমাদের দৈনন্দিন জীবনের কাজ সেরকমভাবে করলে, যেরকমভাবে আমরা নর্মালি করে অভ্যস্ত, সেটাকে আমরা দর্শন বলছি না। আবার আমাদের দৈনন্দিন জীবনের এই কাজগুলিকেই বিভিন্ন প্রশ্ন করে তার গভীরে ঢুকলে সেটাকে আমরা বলছি দর্শন। আবার দর্শন বলতে সাধারণত ভারতীয় দর্শনকেই বোঝানো হয়। এই ভারতীয় দর্শনে কিন্তু সাধারণ মানুষের মোক্ষপ্রাপ্তি বা নির্বাণ লাভ করাকেই জীবনের চরম উদ্দেশ্য বলা হয়েছে। জীবনের চরম উদ্দেশ্য কথাটা কি একটু কঠিন? এটার মানে এই যে আমরা জন্মেছি, আমরা খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, কিন্তু আমাদের এই যে জীবন, এই জীবনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ঈশ্বর লাভ, মুক্তিপ্রাপ্তি। অর্থাৎ ঈশ্বরের দয়ায় আমাদের এই যে বারবার জন্মগ্রহণ করতে হয়, এটাতে তো মানুষের দুঃখ কষ্ট হয়, বিভিন্ন ব্যাপার আছে, তোমরা যখন ফিলসফির ভেতরে ঢুকবে তখন বুঝবে। সেসব থেকে মুক্তি অর্থাৎ ঈশ্বর লাভ। এবার দেখো সাধারণ মানুষের জীবনে কি দরকার, আমরা কি চাই। আমরা চাই সুস্থ থাকতে, হাসি আনন্দে থাকতে, সবাইকে ভালো রাখতে, তাই তো? শরীরকে সুস্থ রাখতে হলে খেলাধুলো করা দরকার, মন ভালো রাখতে গল্প করা, পর্যাপ্ত খাবার খাওয়া, এসবই তো আমাদের বেঁচে থাকার জন্য দরকার, তাই তো? বেঁচে থাকার জন্য কিন্তু অন্ন, বস্ত্র এবং বাসস্থান ছাড়া আর কিছুরই দরকার নেই। কিন্তু ভারতীয় দর্শনে বলা হয়েছে সাধারণ মানুষের জীবনের মূল উদ্দেশ্য কি? সেটা হলো মুক্তি বা মোক্ষপ্রাপ্তি বা ঈশ্বর লাভ। তাহলে সহজভাবে বললে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু হয় তাকে দর্শন বলা যাবে না। অন্যদিকে এই দৈনন্দিন জীবনেই যা কিছু আমরা করি সেসব নিয়ে গভীরভাবে ভাবলেই সেটা হয়ে যাবে দর্শন। দর্শন শব্দটার এই যে অর্থ, সত্য দর্শন বা তত্ত্বদর্শন বা স্বরূপ দর্শন, এটা কিন্তু কিছু জায়গায় আমরা তৎক্ষণাৎ দেখতে পাই। ভারতীয় দর্শনে একটা উপমা আছে, রজ্জুতে সর্পভ্রম, অর্থাৎ রজ্জু বা দড়িকে সাপ ভেবে ভুল করা। যখন তুমি আবছা অন্ধকারে একটা দড়িকে সাপ ভাবলে তখন তোমার ভ্রম জ্ঞান বা ভুল জ্ঞান হলো, কেননা দড়িটা তো আসলে সাপ নয়, সেটা তো একটা সাধারণ দড়ি। এবারে তুমি আরও ভালো করে দেখলে এবং বুঝতে পারলে যে তোমার দেখতে ভুল হয়েছিল, এটি আসলে একটি দড়ি যেটাকে প্রথমে তোমার সাপ মনে হয়েছিল। এই যে ভুল জ্ঞান থেকে তোমার সঠিক জ্ঞান হলো চিন্তা ভাবনা করার মাধ্যমে, এটাকে তুমি বলতে পারো সত্য দর্শন বা স্বরূপ দর্শন। অর্থাৎ একটা ভুল জিনিসকে দেখলে তুমি, তারপরে তুমি চিন্তা ভাবনা বিচার বিবেচনা করে আসল জিনিসটা উদ্ঘাটন করলে, এটাকে তুমি বলতে পারো দর্শন। এবারে বলি ইংরেজি ফিলসফি শব্দটির অর্থ কী। ফিলসফি শব্দটি ফিলস এবং সোফিয়া এই দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। ফিলস শব্দের অর্থ হলো লাভ বা অনুরাগ, আর সোফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান, যেটাকে আমরা বলছি উইজডম। তাহলে ফিলসফি শব্দটির অর্থ দাঁড়াচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ বা লাভ অফ উইজডম। ফিলসফি হচ্ছে জ্ঞানের একটি শাখা, যেটি বিভিন্ন প্রশ্ন বা সমস্যাগুলোকে যুক্তি দিয়ে মোকাবিলা করে। যেমন একটা কলমকে আমরা যখন ওপর থেকে ছেড়ে দিই তখন কিন্তু কলমটি সোজা নিচে এসে পড়ে। বৈজ্ঞানিকেরা এর উত্তর দেবেন এরকমটা তো হবেই, কারণ এটা তো মাধ্যাকর্ষণ শক্তির জন্য হচ্ছে, যেটা কিনা বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেছিলেন। কিন্তু এত বড় একটা তত্ত্ব, এটা নিয়ে কিন্তু তার আগে কেউই ভাবেননি। তিনি প্রচুর চিন্তাভাবনা করে এই কী, কেন, কিভাবে এর উত্তর বের করেছিলেন। কাজেই নিউটনের জ্ঞানের প্রতি প্রবল অনুরাগ ছিল, সেই অর্থে কিন্তু তিনি একজন দার্শনিক।
একজন প্রকৃত দার্শনিক তিনি যার জ্ঞানের পিপাসা কখনো মেটে না, যিনি কোনো ঘটনার গোড়া থেকে অতি সূক্ষ্মভাবে সেটাকে বিশ্লেষণ করেন, তাকেই আমরা বলছি ফিলসফার। কথিত আছে দার্শনিক পিথাগোরাস প্রথম ফিলসফি শব্দটি ব্যবহার করেছিলেন, যদিও এটা নিয়ে মতবিরোধ আছে। আচ্ছা, তাহলে দর্শন কি এবং ফিলসফি কি সেটা বোঝা গেল। এবারে বলি, ইংরেজি ফিলসফি শব্দটির বাংলা প্রতিশব্দ দর্শন হলেও শব্দ দুটির অর্থ কিন্তু এক নয়। ফিলসফি শব্দের অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ, আর দর্শন শব্দটির অর্থ হলো সত্য দর্শন বা স্বরূপ দর্শন বা তত্ত্ব দর্শন। ফিলসফি শব্দটি সত্যের প্রতি ভালোবাসার কথা বলে, অন্যদিকে দর্শন বলে সাক্ষাৎ উপলব্ধি বা আত্ম উপলব্ধির কথা। তা সত্ত্বেও দুটি বিষয়ের যথেষ্ট মিল রয়েছে। ফিলসফি এবং দর্শন এই দুটি বিষয়েরই বিভিন্ন বিষয়বস্তুর আলোচনার পদ্ধতি প্রায় একই রকম। সেজন্য ফিলসফির বাংলা প্রতিশব্দ দর্শন বললেও সেটা অত্যুক্তি হয় না। একজন সাধারণ মানুষ যার কোনো বিষয়ে জানার কৌতূহল থাকলেও সে হয়তো পরিস্থিতির কারণে কিছুটা সময় পরে সেই বিষয়টা থেকে বেরিয়ে আসবে, কিংবা সেই বিষয়টা জানার আর হয়তো সে আগ্রহই পাবে না। কেননা জ্ঞানের প্রতি অদম্য ভালোবাসা না থাকলে জ্ঞান লাভ সম্ভব নয়। কিন্তু একজন ফিলসফার বা একজন দার্শনিক যে কোনো পরিস্থিতিতেই যে কোনো বিষয়কে একদম গভীরে গিয়ে জানবে। তার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সে কখনোই জ্ঞান লাভ থেকে সরে আসবে না। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের কারো যদি আজকের ক্লাসে কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও। আর সহজ সরলভাবে ফিলসফিকে বুঝতে হলে অবশ্যই ফিলসফিক্যাল জোনকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।